আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু তার আগেও আদালতে চাপানুতর চলছে, কারণ বিজেপি আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোর আর্জি জানিয়ে। এর পাশাপাশি আমরা দেখলাম যে সিঙ্গুরে কৃষক অস্ত্রের শান বিজেপির, যেখানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুর আন্দোলন, যেভাবে সেখানে ধর্ণা হয়েছিল এবং সিঙ্গুর আন্দোলনের ইতিহাস আমরা সবাই জানি। এবার কৃষক ইস্যুতে কৃষকদের সমর্থন আদায়ের লক্ষ্যে সেই সিঙ্গুরটাকেই বেছে নিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। আর লখিমপুর নিয়ে বিস্ফোরক রিপোর্ট সিটের, এইসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। তার আগে দেখাবো পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে তরজা তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি, আবেদন বিস্ময়কর মন্তব্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের। আগামীকাল এ নিয়ে বক্তব্য জানাবে কমিশন। অন্যদিকে আসন্ন পুরো ভোটের সব বুথেই সিসিটিভি ব্যবহারের নির্দেশ আদালতের। পুরো ভোটের বাকি মাত্র কয়েকদিন, তবে এখনও আদালত, মামলা, আইনি জটিলতা পিছু ছাড়ছে না। জারি রাজনৈতিক চাপানুতোরও। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তবে সর্বোচ্চ আদালত জানিয়েছে এ নিয়ে কলকাতা হাইকোর্টই যা করার করবে। সেই মতো মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করে বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্য ও কলকাতা পুলিশ শাসক দলের ইন্ধনে কাজ করছে। বিজেপি প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না। নির্বাচনী নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। যদিও এ নিয়ে রাজ্যের তরফে প্রশ্ন তোলা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল বলেন, সম্প্রতি ত্রিপুরায় পুরো নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, সেখানে কি অশান্তির সৃষ্টি হয়নি? ত্রিপুরায় পুরো ভোটের ক্ষেত্রে সেই রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়নি। তবে তিনি বলেন, বাহিনীর ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। এজিএও বলেছেন, বিজেপির এই আবেদনে তারা বিস্মিত। রাজ্য নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতে সব ঠিক করে। পুলিশ নিরাপত্তা দিতে পারবে না এমন কোনো প্রমাণ নেই। পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের অবস্থান কি জানতে চায় কোর্ট। তবে জবাব দিতে সময় চেয়ে আদালতে সওয়াল করেন কমিশনের আইনজীবী। এ নিয়ে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজাও চরমে। আমরা যখন বলছি কেন্দ্র বাহিনী কিসের জন্য? ভোট করাবার জন্য না তো। এটা তো ক্যালকাটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড না যে বলে যে মমতা ব্যানার্জিকে ভোট দাও। কেন্দ্র বাহিনী হচ্ছে নিরাপত্তার জন্য। আমরা কেন চাইছি যাতে আবাদ ভোট হয়। ইলেকশন কমিশন তো এটা ওয়েলকাম করা উচিত। পুরনো হয়ে গেছে, নতুন কিছু চান, আপনি রাজ্য পুলিশ দিয়ে ভোট করুন বা কেন্দ্রীয় বাহিনী, গোহারা হারবেন। আপনারা বরং রাষ্ট্রসংঘে আবেদন করুন। বুধবার ফের মামলার শুনানি, তখনই এ নিয়ে নিজেদের বক্তব্য জানাবে কমিশন। অন্যদিকে কলকাতা পুরো ভোটের শুরু থেকে শেষ সবটাই হোক সিসিটিভির নজরদারিতে, এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির এক নেতা। মামলাকারীর বক্তব্য ছিল, ভোটে বুথের সংখ্যা বেড়েছে, শেষ বিধানসভা নির্বাচনেও হিংসার ঘটনা ঘটেছে। ভোটের দিন যাই হোক না কেন, সিসিটিভি ফুটেজ থাকলে পরে আদালতের বিচার চাওয়া সম্ভব হবে। কোনো পোলিং বুথে যদি সামান্য অশান্তি হয় বা কোনো বিঘ্ন ঘটে, যদি সেটা যদি সিসি ক্যামেরা যদি ধরা থাকে, অন্তত ভবিষ্যতে কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী বা কোনো ভোটদানকারী তিনি অবশ্যই আইনের দ্বারস্থ হতে পারবেন। এই এভিডেন্সটা সেই দিনকে কাজে লাগবে। নির্বাচন কমিশন জানায়, আদালত চাইলে সিসিটিভি বসাতে তাদের সমস্যা নেই। আপত্তি জানায়নি রাজ্য। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, ভোটে সব বুথে সিসিটিভি থাকবে এবং স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের ভিতরে বাইরেও সিসিটিভি বাধ্যতামূলক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এ প্রসঙ্গে আলোচনায় যাওয়ার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। সোনিয়া গান্ধীর বাড়িতে বিরোধীদের বৈঠক, আর তাতে ডাকা হলো না তৃণমূলকে। শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, সঞ্জয় রাউতদের সঙ্গে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হলো, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে ডাকা হলো না তৃণমূলকে। এদিকে আজ সকালে সাসপেনশনের প্রতিবাদে এককাট্টা হয়েও কংগ্রেস খোঁচা তৃণমূলের। কেউ বিরোধিতা করে, কেউ কৃতিত্ব নেয়। টুইট ডেরেকের। সকালে টুইটে তিনি লিখেছেন, মজা লাগছে, সংসদের ভিতর ও বাইরে প্রতিবাদ কেমন হবে কিছু দলের সেই ধারণা আছে, আবার কিছু দল সেই কৃতিত্ব নিচ্ছে। সত্যি বিষয়টি দেখে মজা লাগছে। আর এরপরই আজকে সন্ধ্যের এই বৈঠকে তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হলো না। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি রজত, এর তাৎপর্য তোমার কাছে জানার চেষ্টা করব। দেখো, রাজনৈতিকভাবে কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ডেভেলপমেন্ট। কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম যে মমতা ব্যানার্জি মুম্বাই গিয়ে সেখানে শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানেও কিন্তু কংগ্রেসের প্রসঙ্গ উঠেছিল। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কংগ্রেসকে একটা
কড়াভাবে আক্রমণ করা হচ্ছিল এবং বিজেপি বিরোধিতার মূল যে ব্যাটন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিতে চাইছিলেন এবং কংগ্রেসকে তার থেকে বাদ রাখা হচ্ছিল। আজকে যে ডেভেলপমেন্টটা এইটা কিন্তু প্রথম দেখা গেল যে কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন, সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক হচ্ছে, তাতে রাহুল গান্ধী আছেন এবং তাতে অপোজিশনের বিরোধী যে গুরুত্বপূর্ণ বিরোধীদের যেখানে ডাকা হয়েছে, সীতারাম ইয়েচুরি আছেন, ডিএমকে টিআর বালু আছে, গুরুত্বপূর্ণভাবে শারদ পাওয়ার আছেন, সেখানে শিবসেনার পক্ষ থেকেও প্রতিনিধিত্ব রয়েছে, কিন্তু সেখানে তৃণমূলের কাউকে ডাকা হয়নি। এটা মূলত আলোচনা হচ্ছে যে যতদূর আমরা খবর পেয়েছি যে এই সাসপেন্ডেড সাংসদদের নিয়ে কি কি পরবর্তী পদক্ষেপ হবে অপোজিশনের এবং বাকি শীতকালীন অধিবেশনের অপোজিশনের কি স্ট্র্যাটেজি হবে সে নিয়ে বৈঠক হচ্ছে। কিন্তু পলিটিক্যালি এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের রিপ্রেজেন্টেশন না থাকাটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। রজত, ধন্যবাদ। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে আজকে আপনার রায়ের উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ দেব, বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে কৌস্তব বাগচি, সিপিআইএম এর পক্ষ থেকে পার্থ প্রতিম বিশ্বাস এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৈনাক পুততুণ্ড। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি একটু এই প্রসঙ্গে আসি। বিশ্বজিৎ বাবু, সোনিয়া গান্ধীর বাড়িতে যে বৈঠক হচ্ছে সেখানে শরদ পাওয়ার, সঞ্জয় রাউতদের ডাকা হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে সেখানে আহ্বান জানানো হচ্ছে না। এটা কি আজ সকালেও ডেরেক ওব্রায়েন যে টুইট করেছেন বা বেশ কিছুদিন ধরেই আপনারা যেভাবে কংগ্রেসের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলছেন, কংগ্রেসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন, তারই রিটার্ন? কংগ্রেস চেষ্টা করছে তৃণমূলকে একঘরে করার, কিন্তু সেটা একটা ব্যর্থ চেষ্টা। কারণ কংগ্রেস জানে ভালো করেই যে আজকে সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিকল্প মুখ। নরেন্দ্র মোদীর একমাত্র বিকল্প আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা প্রত্যেকটা রাজ্যে, বেশ কিছু রাজ্যে কংগ্রেস বুঝতে পারছে, অনুভব করতে পারছে। যেমনি মেঘালয়, গোয়া, ত্রিপুরা আমরা সবে শুরু করেছি, এখনো 2024 দেরি আছে। কিন্তু এই করে তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যাবে না। আজকে সংসদের ভেতরে এবং বাইরে যদি আজকে সত্যি বিজেপির বিরোধিতা কেউ করে থাকে গত 7.5 বছর ধরে, তার নাম হচ্ছে, সেই দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখেছি যে 90% নির্বাচনে কংগ্রেস গত 7.5 বছরে ব্যর্থ হয়েছে বিজেপিকে রুখতে। আমরা কিন্তু বাংলায় দেখিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিভাবে আজকে বিজেপিকে এবং এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে এই বিজেপিকে কিভাবে আটকাতে হয় আমরা দেখিয়ে দিয়েছি। আমি আসবো আপনার কাছে। কৌস্তব, কেন তৃণমূল কংগ্রেসকে ডাকা হলো না কেন? তৃণমূল কংগ্রেস, যদি আমরা দেখি যে মোদী বিরোধিতার প্রশ্নে তৃণমূল কংগ্রেস বরাবর একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এর আগে জুলাই মাসে দেখেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন, সেখানে আজকে একটা বৈঠক হচ্ছে বিরোধীদের নিয়ে, সেখানে তৃণমূল কংগ্রেস তাদের আহ্বানই জানানো হলো না। না, দেখা করেছিলেন, তারপরেই হয়েছে ওই আদরের ভাইপোকে সিবিআই ইডি ডেকে পাঠিয়েছিল। তারপর থেকেই দেখবে মুপিয়াদি যে জিনিসটা খুব একটা বদলে যাওয়ার মতন একটা বিষয় হলো। এই ভুবনবাবু গান লিখেছে না, কাঁচা বাদাম, ওই এটা দিলে সেটা পাবে, ভাঙা মোবাইল দিলে কাঁচা বাদাম পাবে। তৃণমূলের সাথে সেই ডিলটাই হয়েছে আর কি। মানে তুমি আমাদেরকে এই দেবে, বাইরের রাজ্যে গিয়ে কংগ্রেসের বিরোধী ভোটে ভাগ বসাবে, পশ্চিমবঙ্গে তোমাদের জাগির আমরা একদম ইনট্যাক্ট থাকবে, ভাইপো জেলের বাইরে থাকবে। কম্পালশন, বারবার বলছি তো, পারিবারিক কম্পালশন। আরে রাজ্যসভায় সমস্ত বিরোধী দলের নেতারা ওয়াকআউট করলো, বিশ্বজিৎ বাবুরা কোন মুখে কথা বলেন? বিজেপির নেতাদের বক্তব্য শুনে হাততালি বাজিয়েছে আপনাদের নেতারা। আরে কোন মুখে কথা? আর বিশ্বজিৎ বাবু একটু ধৈর্য রাখুন না, একটু ধৈর্য রাখুন না। কাঁচা বাদাম গানটা শুনেছেন কি? নেতৃত্বের উপর ভরসা নেই। শুনুন না, শুনুন না, একটু শুনুন না। নেতারাই আপনাদের নেতৃত্বের উপর ভরসা কি হবে? গোয়াতে আপনাদের সরকার হবে তো? 5টা অ্যাসেম্বলি সেগমেন্টের নাম বলুন তো, গোয়া 5টা অ্যাসেম্বলি সিটের নাম বলুন তো, পারবেন না বলতে? এই যত রাজ্যের এক্সপায়ারি ডেট করানো লোকগুলোকে নিয়ে ওই আলেমাও ফালেমাও যার জীবনে কোনো রাজনৈতিক দল বাকি নেই করার, এই সমস্ত পলিটিক্যালি যারা পলিটিক্যালি ব্যাংকরাপ্ট লোকজনদের নিয়ে আপনারা একটা স্টেটমেন্ট তৈরি করতে চাইছেন, যেটা কোনোভাবে সফল হবে না। আমাদের বক্তব্যটা হচ্ছে এই বিজেপির বিরোধী আন্দোলন কিছু না, পারিবারিক কম্পালশনে আদরের ভাইপো জেলে বিশ্বজিৎ, আমার এখানে প্রশ্ন, বিশ্বজিৎ কৌস্তবরা যে প্রসঙ্গটা তুলছে, তখন কিন্তু বিশ্বজিৎ একই সঙ্গে আপনারা বিজেপিকে উৎখাত করার ডাক দেবেন, আবার একই সঙ্গে কংগ্রেস থেকে কীর্তি আজাদ থেকে শুরু করে সুস্মিতা দেব থেকে শুরু করে লুইজিনো ফেরেরো, এনসিপি থেকে চার্চিল আলেমাও, এই সমস্ত লোককে আপনারা তৃণমূল কংগ্রেসে নিয়ে আসবেন।
এবং তার সঙ্গে সঙ্গে এবার বিরোধী ঐক্য নিয়ে মিটিং হলে সেটা তৃণমূল কংগ্রেস ডাক পাবে, এতগুলো জিনিস একসঙ্গে হবে কি করে? আপনি একটা জায়গায় ভুল করছেন। যারা আসছে তারা কিন্তু চূড়ান্তভাবে হতাশাগ্রস্ত হয়ে আসছে। কংগ্রেসের নেতৃত্বের গান্ধী পরিবারের প্রতি তারা বুঝতে পারছে যে বিজেপিকে আটকাতে গেলে কংগ্রেসের দ্বারা সম্ভব না। সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সম্ভব। এবং এই হতাশা থেকে আজকে তারা তৃণমূলে যোগদান করছে, কারণ তারা বিশ্বাস করে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প শক্তি, যারা আজকে বিজেপি নামক এই দানবীয় শক্তিকে রুখতে পারে। একমাত্র শক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতৃত্ব। গোটা পরিবার জেলের পেছনে চলে যাবে, সেটাকে ঠেকানোর জন্য, পারিবারিক ভাইপোকে বাঁচানোর জন্য পিছিয়ে গান্ধী পরিবার কি পরিবারের বাইরে আজকে G24 কেন হলো? আজকে কেন গোলাম নবী আজাদ আপনাদের উপর ক্ষুব্ধ? কেন আজকে সেটা হলো কেন আজকে রাজেশ পাইলটকে? আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো প্লিজ। আমি একটু মৈনাকদার কাছে আসবো এই প্রসঙ্গে। এক সেকেন্ড, মৈনাক বাবুর কাছে আসবো, এক সেকেন্ড। মৈনাক বাবুর কাছে আমি পরের প্রসঙ্গে যাব। মৈনাক বাবুর কাছে খালি খুব সংক্ষেপে আমি এটাকে তিনি কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটু জানার চেষ্টা করবো। মৈনাক বাবু প্লিজ। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ দেখুন, যেটা আলোচনা হচ্ছে আর কি, অনেকদিন ধরে গোয়ার বিষয়টা নিয়ে এবং গোয়াতে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে এই ধরনের অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা অনেকটা ত্রিপুরাতে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছিলাম, খানিকটা এখন যেন গোয়াতেও সেই জিনিসটা আর কি দেখা যাচ্ছে, যে একটা প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এটা সৃষ্টি হচ্ছে। সেখানে অনেক স্থানীয় নেতৃত্ব তারা আসছেন বা যোগ দিচ্ছেন, এরকম একটা বিষয় সৃষ্টি হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ত্রিপুরাতেও দেখা গিয়েছিল যে পুরো ভোট যে বিষয়টা সেখানে হয়েছিল, সেখানে হয়তো ভোট বাক্সে সেই উদ্দীপনাটার প্রতিফলন আমরা ততটা সেভাবে দেখতে পাইনি। তো গোয়ার বিষয়টা একটু অন্যরকম, গোয়ার বিষয়টা স্বতন্ত্র। গোয়াতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পার্টি গোমন্তক দল, সেটা জোট গঠনের কথা সেখানে হয়েছে, জোট গঠন হচ্ছে। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল, ভেরি ইন্টারেস্টিং, তিনি বলছেন যে গোয়াতে তিনি জোট করে ভোট লড়তে রাজি, এবং হয়তো এটা ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে যে আম আদমি পার্টি ফাইনালি তারা একটা কমিট করছে যে তারা টিএমসির সাথে কোন একটি রাজ্যে তারা ভোট লড়তে রাজি। তো এই সকল বিষয়গুলো আমার মনে হয় যে এই যে ভোটিংটা হচ্ছে বা এই যে গোয়ার ভোট আসছে, এই জিনিসগুলো এগুলো পরবর্তী ন্যাশনাল পলিটিক্সের জন্য খুব ভালো একটা টেস্টিং গ্রাউন্ড হিসেবে কাজ করবে। এইখানে জোটগুলো কিভাবে ওয়ার্কআউট করে, কাদের সাথে জোট এখানে ওয়ার্কআউট করলো না, কেন করলো না, তো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে, যেটা কিনা আসল প্লেগ্রাউন্ড বর্তমানে আমাদের সামনে। তো সেটাই ওয়েট অ্যান্ড ওয়াচ যে গোয়াতে। আমি আসবো এই প্রসঙ্গে, আমি একটু ফিরে যাই আবার যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী, পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং তাদের বক্তব্য যে পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী দরকার। আমি কেয়ার কাছে আসবো। কে, আমরা সদ্য এরকম একটা পাওয়ার প্যাক্ট নির্বাচন দেখেছি 2021, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে এবং এত কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট এত আগে থেকে সেটা কেউ স্মরণকালের মধ্যে দেখেননি। তারপর তোমরা সন্তোষ ব্যক্ত করেছিলে যে খুব ভালোভাবে ভোট হয়েছে, তারপরও এই রেজাল্ট। কলকাতা পুরো ভোট নিয়ে আবারও কেন্দ্রীয় বাহিনীর দাবি কেন? সেটা কি শুধুমাত্র এটা রাজনৈতিক ইস্যু করার কারণে, নাকি কোথাও নিজেদের ইনসিকিউরিটি থেকে, নাকি আগে থেকে কোথাও একটা অজুহাত তৈরির চেষ্টা? মৌপিয়া, কেন্দ্রীয় বাহিনীর দাবি হয়তো প্রয়োজন পড়তো না, অন্তত এই পুরসভা ভোটে যদি না আমরা দেখতাম যে কিভাবে নজিরবিহীন সন্ত্রাস হয়েছে। এই কিছুদিন আগে যে পাওয়ার প্যাক্ট পারফরমেন্স যেটা হলো বা পুরো বিধানসভা নির্বাচন হলো, সেখানে প্রয়োজন পড়তো না যদি 2018-র পর থেকে আমরা যদি দেখতাম যে একের পর এক কিভাবে 2018 ঘটনা, সেটা ফাইনালি শাসক পক্ষ নিজেরাও স্বীকার করতে বাধ্য হয়েছে পরে। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন, অন্তত 8 দফা নির্বাচনের সময় কিছু ঘটনা ছাড়া
মোটামুটি ভাবে কেন্দ্রীয় বাহিনী, তোমাদের কথা মতো যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং স্মুথ নির্বাচন হয়েছে বলে তোমাদের তরফ থেকে দাবি করা হয়েছিল, তারপরও তো রেজাল্টেই না, আমরা তো কেন্দ্রীয় বাহিনী চাইনি যে ভোট তারা নিয়ন্ত্রণ করবেন। আমরা চেয়েছিলাম যাতে মানুষ বেরিয়ে এসে নিজেদের ভোটটা দিতে পারেন। যদি এটাই সত্যি হয়, হয়তো মানুষ আমাদের সেরকম ভাবে ভোট দেননি। 3 থেকে 77-এ গেছিলাম, অবশ্যই তাতে মানুষ তো ভোট দিয়েছে, উত্তরণ তো হয়েইছে, সেটা বিতর্কের বিষয়। উত্তরণ হয়েছে, আমরা ক্ষমতায় আসতে পারিনি, সেটা আলাদা কথা, কিন্তু উত্তরণ তো হয়েছে। আমরা এবারেও সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর আমরা দাবি জানাচ্ছি, এই একটাই কারণে, যাতে মানুষ বেরিয়ে এসে অন্তত নিজের ভোটটা নিজে দিন। বিশ্বজিৎ, এমন পরিস্থিতি আপনারা ক্রিয়েট করেছেন যে মানুষ নিজের ভোট নিজেরা দেওয়ার মতো যে আত্মবিশ্বাস সেটা পাচ্ছেন, এবং যে কারণে কলকাতা পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় বিজেপি। মৌপি, একটা কথা আমাকে সংযোজন করতে হচ্ছে, আমি ইন্টারাপ্ট করছি। আচ্ছা, দলের তরফে অভিষেক বাবু নিজেই বলেছেন যে এবারে আপনারা ঝামেলা করবেন না, ভোটটা দিতে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এবারে বিরোধীদের অন্তত ভোটটা দিতে দেবেন। কেন বলেছেন বুঝতে পেরেছি বিশ্বজিৎ দা। দেখুন, 18 সালে কি হয়েছিল সেই গল্প বারবার বলে লাভ নেই, সেটা আমরাও আংশিকভাবে স্বীকার করে নিয়েছি যে ওটা ভুল হয়েছিল। কিন্তু একই সঙ্গে কেয়া যেটা বলছেন যে কিছু তো রয়েছে যার জন্য স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বার্তা দিতে হচ্ছে দলের উদ্দেশ্যে। প্লিজ প্লিজ আচ্ছা আমাকে একটু শেষ করতে দিন না, আমাকে একটু শেষ করতে দিন। আজকে আপনারা একটা কথা বলুন যে 144টা আসনের মধ্যে আপনারা বলুন তো একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে প্রার্থীকে মারধর করা হয়েছে, প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে বা বিজেপির কর্মীদের আটকানো হয়েছে? কিন্তু আপনি দেখুন, ঠিক বিপরীত চিত্র ত্রিপুরাতে আমরা দেখেছি, যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আমাদের প্রার্থীদের মারা হয়েছে, প্রার্থীদের মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদের মারা হয়েছে, ভোটে আমাদের প্রচারে বেরোতে দেওয়া হয়নি। কিন্তু 144টা সিটে একটা ঘটনা দেখিয়ে দিন। ত্রিপুরায় ভোটের দিন কি হয়েছে কেয়া, এবং কেয়া এরকম নিদর্শন রয়েছে যে ভোটের দিন বিশ্বজিৎ এক সেকেন্ড কেয়া, ত্রিপুরায় ভোটের দিন দেখা গেছে যে ভোট পর্ব যখন চলছে তখন আদালত নির্দেশ দিচ্ছে যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানোর। তারপর আপনারা বলছেন হিংসার কথা, আপনারা বলছেন ভোটের দিন অশান্তি করতে পারে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় যেটা হয়েছে যে ভোট চলাকালীন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সাংবাদিক, আপনি বলুন কটা হিংসার ঘটনা ঘটেছে, কজনের মৃত্যু হয়েছে, বিরোধীদের কজনের মৃত্যু হয়েছে আপনি বলুন ত্রিপুরায়। এবারে চলে আসুন পশ্চিমবঙ্গে। আরে মৃত্যু হচ্ছে না, মৃত্যুর সংখ্যা কখনো কোনো মাপকাঠি হতে পারে না কেয়া, মৃত্যুর সংখ্যা কখনো কোনো মাপকাঠি হতে পারে না। মৃত্যু যাতে শূন্য হয় সেটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল তাদের লক্ষ্য হওয়া উচিত, তাদের আদর্শ হওয়া উচিত। অফিসের মধ্যে ঢুকে মেরেছেন, মিডিয়া অফিস ভাঙচুর করেছেন, সিপিএম কে মেরেছেন, সবাইকে মেরেছেন আপনারা। আপনি শুনুন না, আমি আপনাকে পশ্চিমবঙ্গ কলকাতার কথা বলছি। সেই সন্ত্রাসটা কোথায় হচ্ছে এখানে? কোথায় সন্ত্রাস? আপনারা আছেন কোথায়? টাইম বেঁধে দেওয়া হচ্ছে, তার পেছন পুলিশটা ঘুরে বলছে আপনি ওখানে যাবেন না, ওখানে যাবেন না, শুধুমাত্র 1.5 ঘন্টা নির্দিষ্ট করা হচ্ছে ডোর টু ডোর ক্যাম্পেইনে। অথচ তৃণমূলের জন্য কোনো বাধা নেই। এই কারণে আপনারা কলকাতা আছেন কোথায়? কলকাতা কর্পোরেশনে নির্বাচন হচ্ছে আর আপনারা সিঙ্গুরে পালিয়ে গেছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনারা সিঙ্গুরে পালিয়ে গেছেন। কলকাতা কর্পোরেশন ইলেকশন হচ্ছে, আপনারা কৃষক দরদি সেজে 700 কৃষক মেরে আপনারা চলে গেছেন সিঙ্গুরে। আমি আসবো শিক্ষক প্রসঙ্গে আসবো, আমি একটু কৌস্তবের কাছে আসি। কৌস্তব, পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছে বিজেপি, তোমার কি মনে হয় যে পুরো ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই করা উচিত? এটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট এটা টার্ন ডাউন করেছে অ্যাপ্লিকেশনটা, বলেছে হাইকোর্টে এটা করতে। আর হাইকোর্ট আজকে একটা রায় দিয়েছে যে প্রত্যেকটা ইলেকশন পোলিং বুথে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন নিয়ে। আমি একটা জিনিস যেটা বলতে চাই মৌপিয়াদি, আমাদের সব থেকে বড় যেটা প্রেরোগেটিভ থাকা উচিত যে মানুষ যাতে তাদের ভোটটা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে যাতে ভোটটা দিতে পারে। আমি যে তৃণমূল নেতারা যে এখন তাদের একটা ট্রেন্ড হয়েছে না, জায়গায় জায়গায় আগে যা করেছি ভুল করেছি,
সেকশন 135 অফ দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট সেখানে বলছে যে ভোট লুট হলে বা হলে সেখানে শাস্তিযোগ্য অপরাধ আছে 3 বছর অবধি তার সাজা আছে। তো আমার কথা হচ্ছে যদি তারা এই ভুলটাকে স্বীকার করে নেয়, তাদের কটা দলের লোক সাজা পেয়েছে, কটা নেতৃত্ব সাজা পেয়েছে, এটাকে প্রথম কথা তৃণমূলকে বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তারা যখন মেনে নিচ্ছে যে হ্যাঁ এই জিনিস হয়েছে, সেখানে তো মানুষের একটা খুব যৌক্তিকতার সাথে একটা অত্যন্ত ন্যায্য অ্যাপ্রিহেনশন আছে, যেটা আগামী দিনও হতে পারে। চোর কখনো রাতারাতি সাধু হতে পারে না। এখন আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই অ্যাপ্রিহেনশনটা থেকে আমাদের মনে হচ্ছে নির্বিঘ্নে ভোট করতে গেলে সেটার জন্য যা যা মেজার্স নেওয়া উচিত সেটা নেওয়া উচিত। আমি একটু আগে আমাদের হাইকোর্টের যিনি এজি আছে গোপাল মানে আমাদের সমরেন্দ্রনাথ মুখার্জি, আমাদের জলুবাবুর ছেলে, অত্যন্ত দারুণ অ্যাডভোকেট, ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাডভোকেট বাই হিজ প্রফেশন, উনি কোনো ডাউট নেই। কিন্তু উনি যে কথাটা বলছেন আজকে যে স্টেট ইলেকশন কমিশন চাইছে না, এখন তো স্টেট ইলেকশন কমিশনের কি অবস্থা আমরা জানি, কিন্তু আমরা যদি একটু পেছনে ফিরে যাই, মীরা পান্ডে যখন স্টেট ইলেকশন কমিশনে ছিলেন এবং স্টেট ইলেকশন কমিশনের চেয়ারপারসন ছিলেন, উনি যখন এই সেন্ট্রাল ইলেকশন ফোর্স চেয়েছিলেন এবং সেখানে রাজ্য সরকারের সাথে তার কি টালবাহানা চলেছিল সেটা তো আমরা জানি। আমি আরেকটা খুব মজার জিনিস, কেয়াদি এতক্ষণ কথা বলছিল না, 2013 সালের আমি যদি ইউটিউব বা গুগল যদি ঘাঁটা হয় ওখানে দেখা যাবে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আছে। যখন মীরা পান্ডে স্টেট ইলেকশন কমিশনারের কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পিপিলিকার পাক হয় মরিবার তলে আর কি দাবাই দিতে আমরা জানি। এটা শুভেন্দু অধিকারী 2013 সালে বলেছিলেন। বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত কথা বলেছেন, মানে এটা কি আমি এই আরে শুভেন্দু অধিকারী বলেছিল, পাঠাবো কেয়াদি লিংকটা পাঠিয়ে দেবো, একটু পড়বে, তোমার নেতাকে দেখিও, তোমার নেতাকে দেখিও, তোমার নেতাই বলেছিল পিপিলিকার পাক হয় মরিবার তলে আর নন্দীগ্রামে যে দাবাই আমরা দিয়েছি সে দাবাই দিতে পারি। আরে দল চেঞ্জ করলে তো মানুষটা চেঞ্জ হয়ে যায় না, দল চেঞ্জ করলে মানুষের নেচার ক্যারেক্টার তো চেঞ্জ হয়ে যায় না। ওটা তো ব্যক্তি শুভেন্দু, আরে যে চোর যে চোর যে ডাকাত যে খুনি সে সেই থাকে, তার সেই মৌলিক পরিবর্তন না। পম্পিয়া, আমার নিজের একটা জিনিস মনে হচ্ছে যে বারবার আমাদের এই রাজ্যের স্থানীয় নির্বাচনগুলো দেখে যদি আপনি মনে করেন আপনার স্টুডিও যে পাড়ায় কলকাতার ধারে কাছে সম্ভবত সেটাই লাস্ট পৌর ভোট হয়েছিল, এবং সেটা হচ্ছে যে কি বিচিত্র ভোট, সেটা হচ্ছে আপনাদের মতো ডজন দুয়েক সাংবাদিক হচ্ছে সেদিন যেভাবে রক্তাক্ত হয়েছিলেন, সেই স্মৃতি মাথায় রেখে যদি বলা যায় যে তারপরের পুরো ভোট যখন হচ্ছে তখন দোষ স্বীকারের পালা চলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং চমৎকার শব্দবন্ধ যে গাজুয়ারি যেন কেউ না করেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বলা হচ্ছে, অর্থাৎ যে গাজুয়ারিটা কালচারে পরিণত হয়েছিল এই ধরনের স্থানীয় নির্বাচনগুলোর ক্ষেত্রে, সেই কালচারটা যাতে তারা ত্যাগ করেন, কিন্তু সেটা আমার ধারণা এত তাড়াতাড়ি হয় না, যেটা জিনে ডিএনএতে ঢুকে পড়ে। আমি বলছি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রোল অফ ইলেকশন কমিশন। এটা আমি বলছি যে খুব বিস্মিত হচ্ছে, এর আগে একজন ইলেকশন কমিশনার ছিলেন, তার নাম একে সিং, তিনি আমার মনে আছে যে পঞ্চায়েত ভোটের আগে সব পক্ষকে নিয়ে বসে বললেন যে নিজেই বিস্মিত হলেন যে গোটা রাজ্য জুড়ে একটা সন্ত্রাসের পরিবেশ চলছে, বলার পর তিনি যে 14 দিন শীত ঘুমে চলে গেলেন, তারপর তাকে দেখা গেল না। আমি বলছি ঠিক এরকমই আবার আরেকজন নির্বাচন কমিশন, আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশনার, আমি বলছি খুঁজে তারা বেরো করেন যে যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে তাদের যে একটা স্বশাসিত সংস্থা চালনার দায় এবং একটা ভোট করানোর দায়, আমি বলছি যে আজকের কেন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে যাচ্ছেন? বিজেপির কথা ছেড়ে দিন, বিজেপির এই নৈতিক অধিকার আছে কিনা, তারা ত্রিপুরায় যে পৌর ভোট করেছে আপনি বললেন যে তারা কোন মুখে চাইছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু একইভাবে ত্রিপুরাতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে আমার কথা হচ্ছে যদি এখানে শান্তিতে ভোটটা হয় তাহলে আমার কথা রাষ্ট্রসংঘের বাহিনী আসুক আর কেন্দ্রীয় বাহিনী আসুক, তাতে অসুবিধাটা কি? আমার জন্য সেই জায়গাটা তো তারা কেউ ক্লিয়ার করতে পারছে না। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। রাজ্যে কৃষক স্বার্থ সুরক্ষিত করতে লড়াই, সিঙ্গুরের ধর্ণা মঞ্চ থেকে বার্তা শুভেন্দু সুকান্তদের। দেশজোড়া কৃষক আন্দোলন স্থগিত হওয়ার পর রাজ্যে কৃষক ইস্যুকে সামনে রেখে আন্দোলনের কৌশল, সিঙ্গুর অস্ত্রেই শান বিজেপির। দুটো ধর্ণা মঞ্চ, একটা ধর্ণা চলছে আর একটা শেষ হয়েছে 13 বছর আগে। দু 2008 সালে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চের ঢিলছোড়া দূরত্বে মঞ্চ বেঁধে আন্দোলনে রাজ্য বিজেপি। কৃষকদের জমি রক্ষায় আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা। বিজেপির বার্তা, কৃষকদের স্বার্থ রক্ষায় তাদের সিঙ্গুর আন্দোলন। যে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কথা বলে ক্ষমতায় এসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কিছু করবেন না, এটা আমরা পরিষ্কারভাবে জানি। কৃষকদের স্বার্থ রক্ষায় একগুচ্ছ দাবি। মঙ্গলবার থেকে সিঙ্গুরে টানা 3 দিন অবস্থান বিক্ষোভ শুরু করলো বিজেপি। রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর, এই জমিগুলো যে নষ্ট করেছে মমতা ব্যানার্জি,
সর্ষে ছড়িয়েছিলেন, একটা সর্ষে গাছ হয়নি। এইখানে দাঁড়িয়ে বলবো না, এখানে অন্নদাতা কৃষকের কথা বলবো। কেন 73 লক্ষর বদলে 31 লাখ কৃষককে পিএম কিষাণ দিচ্ছে? পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টের পোর্টাল বন্ধ কেন? কৃষক বন্ধু পিএম কিষাণ যাতে না পায়। পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স যোজনা 19 সাল থেকে বন্ধ করেছে কেন? ক্ষমতা থাকলে, দম থাকলে মমতা ব্যানার্জি ঘোষণা করুক 5 লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করলাম। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশই বলেন 2006 সালে সিঙ্গুর আন্দোলনের পর ধরেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল। এবার সেই সিঙ্গুরেই কৃষি ও কৃষক নিয়ে মমতার বিরুদ্ধে আন্দোলনে বিজেপি। সকাল থেকে সিঙ্গুর জুড়ে বিজেপি কর্মীদের ছোট ছোট জটলা, প্রবল পুলিশি তৎপরতা, অনেকেরই সিঙ্গুর আন্দোলনের কথা মনে পড়ছিল। মঞ্চ বাঁধার অনুমতি না মেলায় চাপা উত্তেজনাও ছিল। তবে মঞ্চ বাঁধা শুরু হলেও বাধা দেয়নি পুলিশ। এই গোপালনগর অর্থাৎ টাটার প্রস্তাবিত জমির পাশে জাতীয় সড়কের ধারে যে সার্ভিস রোড, তার সামনেই কিন্তু এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতো ত্রিপলের উপরে বসে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। মঞ্চ বাঁধার কাজ একদিকে যেমন চলছে, অন্যদিকে ঠিক এই রকমভাবেই কিন্তু ত্রিপলের উপরে বসে পড়ে আন্দোলন কর্মসূচি একদিকে চালিয়ে যাচ্ছেন বিজেপির মহিলারা, বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা। এই মঞ্চ থেকে রাজ্য জুড়ে কৃষকদের কাছে পৌঁছানোর কৌশল রাজ্য বিজেপি নেতৃত্বের। আর আন্দোলনের ডিভিডেন্ড, মমতার আন্দোলনের মতো কি এবার সিঙ্গুর থেকে চাকা ঘোরানো সম্ভব? মঙ্গলবার ধর্ণা মঞ্চ জুড়ে দুরকম ছবি। ধর্ণা মঞ্চ জুড়ে প্রবল উৎসাহ, বিভিন্ন এলাকা থেকে মিছিল করে ধর্ণা মঞ্চে কর্মী সমর্থকরা। শুভেন্দু, সুকান্ত, দিলীপ সহ শীর্ষ নেতাদের উপস্থিতি। ধর্ণা মঞ্চে বক্তৃতা শেষ করে ধর্ণা মঞ্চ ছাড়েন শুভেন্দু, সুকান্তর মতো ওজনদার নেতারা। তারপরে গোটা এলাকা কার্যত শুনশান, হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ নেই। অন্যদিকে সিঙ্গুরের ধর্ণায় মাটি কামড়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে টানা 14 দিন অবস্থান বিক্ষোভ তৃণমূল নেত্রীর। মমতা ব্যানার্জির মডেল আমরা নিইনি। মমতা ব্যানার্জির মডেল হচ্ছে সর্বনাশের মডেল। এখানে সর্ষে বীজ ছড়িয়েছিলেন, একটা সর্ষে গাছ হয়নি। মমতা ব্যানার্জির মডেল মানে এখানকার ন্যানোর কারখানাকে গুজরাট ভাঙানো। এটা মমতা ব্যানার্জির মডেল যে নেবে তার আত্মহত্যা হবে। মাস্টারমশাইকে দাঁড় করিয়েছিল, ভেবেছিল জিতবে। সিঙ্গুরের মানুষ বলেছে না, মমতা ব্যানার্জি ছাড়া আমরা কিছু জানি না। এখন লুকোনোর জায়গা নেই, তাই ওখানে লুকোচ্ছে। সেই সিঙ্গুরে মঙ্গলবার কয়েক ঘন্টা পরেই ধর্ণা মঞ্চ ছাড়লেন রাজ্য বিজেপির নেতারা। পরিস্থিতি দেখেই বোধহয় রাজ্য সভাপতিকে ঘোষণা করতে হলো বাকি দুদিনও ধর্ণা মঞ্চে আসবেন তিনি। সিঙ্গুর থেকে ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে কমলক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ দা, সিঙ্গুরকেই বেছে নিল বিজেপি কৃষক ইস্যুতে শান দেওয়ার জন্য। সেই সিঙ্গুর, যে সিঙ্গুর এই রাজ্যে পট পরিবর্তনের অন্যতম ভরকেন্দ্র, কৃষক আন্দোলনের ইতিহাস যেখান থেকে রচনা হয়েছে। দেখুন, একটা রাজনৈতিক দল কতটা নির্লজ্জ হলে আজকে কৃষকদের জন্য যা করেছে তারা, এবং কৃষকদের বিরুদ্ধে তারা যা করেছে, 700 কৃষক মারা যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা গত 1.5 বছর ধরে দায়ী, সেই রাজনৈতিক দলটা আজকে কৃষকদের সমর্থনে তারা আজকে সিঙ্গুরে গিয়ে নাটক করছে। আর তারা ভাবছে সিঙ্গুরে গেলেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন কঠোর পরিশ্রমে, এইভাবে ধাপ্পাবাজি করে, এইভাবে কৃষকদেরকে ভুল পথে চালনা করে কংগ্রেসের সিঙ্গুর মডেলে কি ফলো করতে চাইছো তোমরা? একই সঙ্গে আমার প্রশ্ন, সিঙ্গুর আন্দোলনের অন্যতম সামনের সারির যিনি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি বিধানসভা নির্বাচনের জাস্ট আগে তোমাদের দলে গেছেন এবং তোমাদের দলে গিয়ে তিনি টিকিটও পান, প্রতিদ্বন্দ্বিতাও করেন, পরাজিত হন, তিনি রয়েছেন এই আন্দোলনে, তিনি এই ধর্ণা মঞ্চে ছিলেন। আমাকে ক্ষমা করো মৌপিয়া, বিশ্বজিৎ দা যে ভাষা বন্ধনী ব্যবহার করলেন আমি সেগুলো বলতে পারবো না। এই ধাপ্পাবাজি, নাটক, এইসব ভাষা আমি বলতে পারবো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে একটা কথা বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সেই সময় যে ধ্বংসাত্মক রাজনীতি করেছিল পশ্চিমবঙ্গের মাটিতে বসে, এবং যার ফলে, এবং একদিকে বামেদের অদূরদর্শিতা, এবং পরবর্তীকালে সিম্পল প্রশ্ন, আজকে এই যে ধর্ণা আন্দোলনে সমস্ত কিছু রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার তো একটা বড় রোল ছিল এই সিঙ্গুর আন্দোলনে, তিনি আজকে ছিলেন।
আমি সেখানে ঘটনাস্থলে ছিলাম না, আমি বুঝতেই পারছি, আমি গাড়িতে অনেক দূর থেকে আমি আসছি, তো সুতরাং আমি বলতে পারবো না। যদি আমি জানি না, এটা আপনি বলবেন, যদি এসে থাকেন আমি জানি না, যদি নাও এসে থাকেন আমি না দেখে আমি কিছুই বলতে পারবো না। হয়তো বয়সজনিত কারণে আসেননি, যদি না এসে থাকেন আমি সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি জানি না, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। কিন্তু আমি বলছি বিশ্বজিৎ বাবু যে কথাগুলি বললেন যে কৃষকদের নিয়ে, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো মৌপিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় না হয় কৃষক দলনেত্রী, তা কৃষক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিষাণ সম্মান নিধি মাননীয় প্রধানমন্ত্রী গত 3 বছর ধরে দিয়ে আসছেন, কেন এই রাজ্যে কৃষকদের তিনি বাধা দিয়েছেন দেননি সেই টাকাটা? কেন তিনি হঠাৎ ভোটের পরে তার মনে হলো না এইবার দেওয়া যেতে পারে, কারণ সামনে কোনো বড় ভোট নেই, ইস্যু নেই। 10,000 টাকা করে বছরে কৃষকরা পায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। এবং কৃষকরা যদি মারা যান তাহলে তাদের পরিবার 2 লক্ষ টাকা পান। এই জিনিসটা ওনারা ভুলে যাচ্ছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সেটা নরেন্দ্র মোদীর প্রকল্প না, এটা আপনারা ভুলে যাচ্ছেন। আজকে যেভাবে কৃষকদের মেরে, কৃষকদের হত্যা করে, 1 বছর ধরে কৃষকদের হত্যা করে, আজকে আপনারা গেছেন ওখানে নাটক করতে, সিঙ্গুরে গেছেন নাটক করতে, কৃষক দরদি সেজে ওখানে নাটক করতে গেছেন। সেই সিঙ্গুর, যে সিঙ্গুর 34 বছরের আসবো প্লিজ, বাম শাসন তার প্রথম যে ভিতটাতে প্রথম যে পেরেকটা পোতা, সেটাই সিঙ্গুর দিয়ে তৈরি হয়েছিল। সেই সিঙ্গুরে এই মুহূর্তে বিজেপি গিয়ে কৃষক অস্ত্রে শান দিচ্ছে। আপনাদের প্রতিক্রিয়া? দেখুন মৌপিয়া, সিঙ্গুর ইতিহাসে নাম আমাদের হচ্ছে যে চিরকাল থাকবে এই কারণের জন্যই, একটা যে এ রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তারা রাজনৈতিক সাফল্য পেয়েছিল, সিঙ্গুরকে যেভাবে ব্যবহার করেছে, আমি কেয়া বললেন যে ধ্বংসাত্মক আন্দোলন, হ্যাঁ সেই ধ্বংসাত্মক আন্দোলনে কিন্তু রাজনাথ সিংহ হচ্ছে যে পাশাপাশি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পরামর্শ দিতেন, এটাও আমরা এখন দেখেছি। আমার কথা হচ্ছে সিঙ্গুর আরও একটা কারণে মাইলস্টোনে থাকবে, যে কোটি কোটি ইয়াঙ্গার জেনারেশনের স্বপ্নভঙ্গের একটা প্রতীক সিঙ্গুর। আজকে যারা সেখানে 85% হয়ে যাওয়ার পর কেন সেই প্রজেক্টকে শুনতে হলো? তদানীন্তন সরকারকেও তো তার দায় নিতে হবে, কেন সেটাকে তারা কেন সুরক্ষিত রাখতে পারলেন? আমি বললাম যে সরকার নিশ্চয়ই দায় নিচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা সরকারি প্রকল্পকে আত্মঘাতী ঢঙে মানে এই রাজ্য থেকে গুজরাটে পাঠিয়ে দেওয়ার যে মহান দায়িত্ব নিয়েছিল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তারপরে এই রাজ্যে একটা বড় শিল্প গত 10 বছর 11 বছরে হয়নি। আমি বলছি যে এখানে দাঁড়িয়ে আজকে ভূতের মুখে নাম দেখতে হচ্ছে বিজেপি যখন সিঙ্গুরে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী বলছিলেন যে সর্ষের ফুল যেদিন সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ছড়াচ্ছিলেন সেদিন তো তিনি তৃণমূলেই ছিলেন। তখন আমরা বুঝেছিলাম যে মানুষ সর্ষের ফুল দেখবে এবার, এবং এখন সিঙ্গুরের মানুষ সেই সর্ষের ফুল দেখছে। না হয়েছে কৃষি, না হচ্ছে শিল্প। আমি বলছি যে এই যে সিঙ্গুর মডেল বলে বারবার বলছেন, এটা একটা আত্মঘাতী মডেল পশ্চিমবঙ্গের জন্য। প্রতিম বাবু, আমি এই প্রসঙ্গে কৌস্তবের কাছে আসবো, কিন্তু কৌস্তব, সিঙ্গুর আন্দোলন যে গোটা দেশের এই যে কৃষক স্বার্থ বলো, কৃষকদের আন্দোলন বলো, সেখানে একটা ল্যান্ডমার্ক, এটা তো বলার অপেক্ষা রাখে না। তারপর আমরা ভাট্টা প্রসুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেটা দেখেছি, তখন তো সিঙ্গুরের রেফারেন্স উঠে এসেছে বারবার, এবং আমরা তো দেখেছি যে শতাব্দী প্রাচীন যে জমি অধিগ্রহণ আইন, সেটাতে বদল এসেছে। না, সবটাই ঠিক আছে, কিন্তু মূলত যে জায়গাটা সেটা হচ্ছে আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এই যে সিঙ্গুরের কথা আমরা যখন বলছি বা এই কৃষকদের কথা আমরা যখন বলছি, আজকে যেটা দেখানো হচ্ছে ধর্ণা মঞ্চ, বক্তব্য রাখছে কি শুভেন্দু অধিকারী। যখন এই সিঙ্গুর আন্দোলন চলছে দিনের পর দিন ধরে, তারা এই আন্দোলনের প্রধান মুখ ছিলেন বিভিন্ন সময়। সিঙ্গুর আন্দোলনে তৃণমূল কংগ্রেসের পাশে ছিল। না, স্বাভাবিক, আমরা তো ছিলাম, আমরা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং চলে যাওয়ার দায় তোমরা তৃণমূল কংগ্রেসের দিকে দাও, তো কংগ্রেসকেও নিতে হবে। কংগ্রেস সেই সময় কোথায় ছিল? কংগ্রেস খুব স্পষ্টভাবে সিঙ্গুর আন্দোলনের পাশে ছিল। কিন্তু কখনোই ধ্বংসাত্মক আন্দোলনের পক্ষে নই, কখনো না, সেই সময় তো নই বা আজকেও। সেদিন ধর্ণা মঞ্চে কোনো কংগ্রেস নেতা যাননি তো? না, কেন যাবে না? অবশ্যই গেছে, কিন্তু আমরা বলছি এই ধ্বংসাত্মক রাজনীতির, আমার কথাটা মৌপিয়াদি খুব স্পষ্টভাবেই বলছি, এই ধ্বংসাত্মক বলতে তোমরা কি বোঝাচ্ছ? ধ্বংসাত্মক বলতে আমি যদি তোমার এই ধ্বংসাত্মক শব্দটা এন্ডোর্স না করলে আমি তোমার কথা মতো ইন্টারপ্রেট করার চেষ্টা করছি, যে জাতীয় সড়কের ওপর ধর্ণা মঞ্চ, এবং সেই ধর্ণা মঞ্চে সিঙ্গুরে টাটা প্রজেক্ট বিরোধী আন্দোলন চলছে। আমার বক্তব্য হচ্ছে সেখানে কোনো কংগ্রেস নেতা যাননি তো? না, কেন যাবে না? প্রিয়রঞ্জন দাসপুঞ্চি গেছেন, সোমেন বাবুরা গেছেন, প্রণব বাবুকে, সবাই। এটা তো দিনের আলোর মতন, আমাদের তো এটা ভিডিও রেকর্ডিং আছে, ইউটিউবে। তাহলে যদি ধ্বংসাত্মক আন্দোলন বলো, তার মধ্যে কোথাও একটা অংশ কংগ্রেসে হয়েছিল কিনা? বলছি আমি সেই জায়গাটাই বলছি। আমাদের যেটা সেই তদানীন্তন সময়ে
সেই বর্তমান রাজ্য সরকার অ্যাট দ্যাট রিলেভেন্ট পয়েন্ট অফ টাইম এবং অপোজিশন পার্টি সেই দুটো জায়গাতেই একটা কোনো জায়গায় আমরা এটা প্রিয়ানন্দ দাসমুন্সি বলুন প্রণববাবুরা বরাবর একটা চেষ্টা করেছেন একটা কনসেনসাসের জায়গায় আনার, যাই হোক দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আমি খুব অবাক লাগে এই যে এই কৃষকদের নিয়ে যখন আন্দোলন হচ্ছে এখন বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, সেই সময় তার কি রোল ছিল সেটাও অ্যাসেস করা দরকার। আর কোন দলের পক্ষ থেকে বক্তব্য রাখছেন? বিজেপি, যেই বিজেপি এই কদিন আগেও প্রায় 700-র উপর কৃষক মারা গেছে। ঠিক এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গে তোমার বক্তব্যের রেস্ট নিয়ে একটু বলবো, কেয়ার কাছে আসবো, কারণ যখন আমরা দেখছি যে বিজেপি কৃষক অস্ত্রে শান দিচ্ছে সিঙ্গুরে, সেই দিনই আদালতে সিটের লখিমপুর নিয়ে সিটের রিপোর্ট জমা পড়ছে। কি রিপোর্ট দেখুন। 3রা অক্টোবর লখিমপুর খেরিতে বারামুল গ্রামে কি ঘটেছিল, কিভাবে 4 কৃষক সহ 8 জনের মৃত্যু হলো, নিয়ন্ত্রণ হারিয়ে কি কৃষকদের ধাক্কা দেয় গাড়ি, নাকি ঘটনার পিছনে অন্য কিছু? উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট জানালো পরিকল্পনা করেই লখিমপুরের কৃষকদের বিক্ষোভে গাড়ি চালানো হয়। যান্ত্রিক গোলযোগ বা দুর্ঘটনায় এই ঘটনা নয়। তদন্তকারী অফিসার বিদ্যারাম দিবাকর রিপোর্টে লিখেছেন, লখিমপুরের ঘটনা ঘিরে অভিযুক্তদের পরিকল্পনা ও ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে। তাই মামলায় খুনের চেষ্টায় 307 ধারা, বিশেষ উদ্দেশ্যে জড়ো হওয়া 34 ধারা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা 326 ধারা মতো বাড়তি ধারাও যোগ করার আবেদন করেছে বিশেষ তদন্তকারী দল। সিটির রিপোর্টে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রা সহ 4 অভিযুক্তের বিপদ আরও বাড়ল। যাবতীয় তথ্য প্রমাণ আশিসের বিরুদ্ধে। আশিস মিশ্রার বন্দুক থেকে গুলি ছোড়া হয় বলে ফরেন্সিক রিপোর্টে উল্লেখ। আশিস ও তার সঙ্গীরা কৃষকদের গাড়ির চাকায় পিষে মারেন বলেও বয়ান সাক্ষীদের। তার উপর সিটের রিপোর্ট। কৃষকদের সবক শেখাতে আশিস ও তার সঙ্গীরা লখিমপুর যান, তারও উল্লেখ রয়েছে সিট রিপোর্টে। তাই ছেলের পাশাপাশি বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রার উপরেও চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরও বাড়ছে চাপ। एक मंत्री ने किसानों को मारने का काम किया है। प्रधानमंत्री जानते हैं, उनके साथ उनकी टीम में है। हमने कहा उस समय भी डिस्कशन नहीं होने दी। कोर्ट ने जो सीट किया था वो सीट आज सबमिट किया है रिपोर्ट, और रिपोर्ट में बोला है ये इंसिडेंट प्लांटेड है। अगर ये होता ये है तो क्या यूपी चीफ मिनिस्टर को रेजिग्नेशन नहीं करना चाहिए? होम मिनिस्टर को रेजिग्नेशन नहीं करना चाहिए? प्राइम मिनिस्टर को इसको बारे में चर्चा नहीं करना चाहिए? সুপ্রিম কোর্টে লখিমপুর নিয়ে বারবার অস্বস্তির মুখে পড়ছে যোগী আদিত্যনাথ প্রশাসন। যোগী সরকারের স্ট্যাটাস রিপোর্ট নিয়েও ক্ষোভ উগরে দিয়েছে আদালত। যদিও আশিসের আইনজীবীদের অভিযোগ, চাপের মুখে কাজ করতে হচ্ছে বিশেষ তদন্তকারী দলকে। ইলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে জামিনের আবেদন আশিসের। প্রত্যাশিত গতিতে তদন্ত এগোচ্ছে না বলে জামিনের আবেদন। তদন্তের বহু কাজ বাকি বলে স্বীকার উত্তরপ্রদেশ সরকারের আইনজীবীর। জামিন নিয়ে বক্তব্য পেশ করার জন্য রাজ্যকে 2 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্তের দাবিতে মোদির কাছে দরবার করার ভাবনা সমাজবাদী পার্টির। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, উত্তরপ্রদেশে ভোটের মুখে ব্রাহ্মণ নেতাকে সরানোর ঝুঁকি মোদি শাহ নেবেন না। সমাজবাদী পার্টিরও দাবি অজয় সিং টেনিকে সরানো হোক, কিন্তু তার জায়গায় উত্তরপ্রদেশের কোনো ব্রাহ্মণ সাংসদকেই কেন্দ্রীয় মন্ত্রীর পদ দেওয়ার দাবি তুলবে তাঁরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কেয়া, সিটের রিপোর্ট বলছে, আদালতে সিট রিপোর্ট দিয়ে জানাচ্ছে যে পরিকল্পনা করে খুন করা হয়েছিল, একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য। তারপর সেই দিনেই ঘটনাচক্রে কৃষক অস্ত্রে শান, এরপরও কৃষক দরদি মনোভাবের কথা অন্তত আজকের দিনে বলাটা খুব সহজ কি? দেখুন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এবং এই মুহূর্তে যেহেতু এটি আদালতের বিচারাধীন, তাই আমি বিষয়ে খুব একটা মন্তব্য করব না। শুধু একটা কথাই বলবো, আইনের পথে চলবে। মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ আদালতের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে এই যে আদালতে বিচারাধীন হওয়া সত্ত্বেও পুরো ভোট নিয়ে প্রচুর মন্তব্য করা যায়, কিন্তু এটা বিকজ এটা কি অস্বস্তির একটু? আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছি, আপনি জিজ্ঞেস করেছেন তাই উত্তরটা দিয়েছি। এটাই তো জিজ্ঞেস করছি, সিট রিপোর্ট দিয়েছে, সিট রিপোর্টে বলছে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে।
আমি সেটাই তো বললাম যে আইনের পথে চলবে, আইনকে তো আমরা প্রভাবিত করব না, কিন্তু উল্টো দিকে এই রাজ্যে যদি এটা আইনের পথে চলবে, এটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের বক্তার সবচেয়ে ডিফেন্সিভ মন্তব্য এবং একটা এসকেপ রুট। প্রভাবিত হয়ে এটা বন্ধ করে দেওয়া হতো। এখানে আমি শুরুতেই যেটা বলছিলাম, ট্রাস্ট মি কেয়া, তুমি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছো, এই আইনের পথে চলবে, আমরা সাংবাদিকরা জানি আইনের পথে চলবে, এটা যে কোনো রাজনৈতিক দলের নেতার সবচেয়ে ডিফেন্সিভ বক্তব্য। না, এটা ডিফেন্সিভ নয়, আমি একদম স্পষ্ট কথা বলছি। যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি অবশ্যই, আমরা তো প্রথমেই বললাম যে দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এই ঘটনাটা অবশ্যই হওয়া উচিত ছিল। এবং খুব সংক্ষেপে কৌস্তবের রেসপন্স দেব, সময় একদম সংক্ষিপ্ত। মদন বাবু যখন জেলে ছিলেন না, মদন বাবু যখন জেলে ছিলেন দীর্ঘদিন ধরে, এই বিজেপি দল বা অন্যান্য সবাই এই কথাটা বলতো যে একজন মন্ত্রী সে যদি জেলে থাকে সে তো তদন্ত তো প্রভাবিত হবেই। তা এখন এমন একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি দুর্ভাগ্যবশত দেশের স্বরাষ্ট্র দপ্তরের এমওএস, তার ছেলেকে নিয়ে যদি কোনো তদন্ত হয়, এটা কি কেয়াদে কোনোভাবে আপনারা মনে করেন? এবং আপনাদের দল বরাবর অজয় মিশ্রকে ব্যাক করে আসছে, এর থেকে আপনাদের দলের তরফ থেকে যেখানে শুভেন্দু অধিকারী আজকে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে, সেই দলে আজকে কনস্ট্যান্টলি ব্যাক করে যাচ্ছে অজয় মিশ্রকে। এর থেকে বড় ন্যাক্কারজনক জিনিসের কিছু হতে পারে না। আরে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী প্রতি পদে তদন্তকে প্রভাবিত করবে, এবং এই জিনিস যদি চলতে থাকে কনভিকশনের চান্সেস কি এটা মানুষ খুব ভালো করে বুঝতে পারে। আমি একটাই জিনিস আমি কেয়াকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে লখিমপুরের যে ঘটনা, আজকে সিট যেটা রিভিল করেছে, সেখানে দাঁড়িয়ে যে সত্যি তো তারা মনে করছিলেন কৃষক আন্দোলন যারা করছেন সরকার বিরোধী, তারা দেশদ্রোহী, ফলে দেশপ্রেমী মানুষ, সেখানে হচ্ছে যে এসইউভি নিয়ে গিয়ে চাপা দিয়েছেন। একই ঘৃণার রাজনীতি আপনারা করেছিলেন দিল্লিতে সিএ এনআরসি বিরোধী আন্দোলন যখন হচ্ছে। অনুরাগ ঠাকুর তিনি বলছেন গলি মারো সালোকো, আমি বলছি কোনোদিন বিচার হয়েছে সেটা? আপনি দুঃখ প্রকাশ করুন ওই মন্তব্যের জন্য। আমি বললাম যে এইটা তারা প্রমোটেড হচ্ছে, বিশ্বজিৎ দা, এর পরও কি ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ওই চেয়ারে থাকার অধিকার, নৈতিক অধিকার থাকে? পশ্চিমবঙ্গ থেকে, কেরালা থেকে, আমরা ডে 1 থেকে বলেছিলাম যে এটা পরিকল্পিত হত্যা। আমরা ডে 1 থেকে বলেছিলাম এটা পরিকল্পিত হত্যা, এবং এর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে এর সাথে যুক্ত, এবং এটা এই কারণেই করা হয়েছে কৃষক আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার জন্য এটা করা হয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে যে সিটের তরফ থেকে আইনজীবী দাঁড়িয়ে বলছে যে আজকে আমাদের তদন্ত ঠিক মতো চলছে না, তদন্ত ধিমে তালে চলছে, সেটা কিন্তু তারাই স্বীকার করছে। উত্তরপ্রদেশ পুলিশ স্বীকার করছে যে তদন্ত ধীরে গতিতে চলছে। খুব সংক্ষেপে আমি মৈনাক বাবুর কাছে আসবো। এক সেকেন্ড কৌস্তব। মৈনাক বাবু, কৃষক যারা দেশের অন্নদাতা, তাদের বিষয়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত যেভাবে মোদী সরকারকে বিতর্কিত কৃষি বিল রিপিল করতে হয়েছে তাতে কি এটা স্পষ্ট। সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যখন লখিমপুর নিয়ে এরকম তথ্য সিট সামনে আনছে, তখন কৃষকদের মন পাওয়ার যে আপ্রাণ চেষ্টা বিজেপির, সত্যিই কি দুটো প্যারালালি চলতে পারে? দেখুন, কৃষকদের মন পাওয়ার চেষ্টা বলতে যেটা আপনি হয়তো সিঙ্গুরের বর্তমান যে আন্দোলনটা বিজেপি করবে বলে ভাবছে, আপনি হয়তো সেটার কথা বলতে চাইছেন। দেখো, দেশব্যাপী তো কৃষকের মন পেতে চাইছে বিজেপি। ডেফিনেটলি আমাদের রাজ্যের পার্সপেক্টিভে সিঙ্গুরের ঘটনা আছে, কিন্তু গোটা দেশব্যাপী তো চাইছে। ইনফ্যাক্ট এই 3টে বিতর্কিত কৃষি বিল রিপিল করাটা, এটাকেও তো শাসক পক্ষ, কেন্দ্রের শাসক পক্ষ ব্র্যাক করছে। হ্যাঁ, এটাকে কেন্দ্রের শাসক পক্ষ এই বিষয়টা নিয়ে তারা এটাকে প্রমাণ করার একটা জায়গায় যেতে চাইছে, তারা কৃষকদের পক্ষে রয়েছে। দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে অল ওভার দ্য নেশন, সম্পূর্ণ দেশে একটা ন্যারেটিভ কিন্তু গত 3-4 বছরে খুব সাকসেসফুলি ক্রিয়েট করা সম্ভব হয়েছে বিরোধী পক্ষের দিক থেকে, যে বিজেপি যে দলটি সেটি শুধুমাত্র কৃষক নয়, তারা সাধারণভাবে এই দেশের যারা জনগণ, সে সাধারণ জনগণের কোনো না কোনো জায়গায় তারা একটা অসুবিধার জায়গায় তারা রয়েছে, তারা তার বিরোধী, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। তো সেইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে এই যে লখিমপুর খেদির যে ঘটনা, সেখানে এসআইটি গঠিত হচ্ছে, আমার যেটা প্রথম যেটা মনে হয়েছিল এটা দেখে যে অ্যাটলিস্ট
এসআইটির মাধ্যমে একজন প্রভাবশালী সে যে সাধারণ মানুষকে গাড়ি চাপা দিয়েছে সেই বিষয়টা যে সামনে আসছে এই পর্যন্ত, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরও তো অজয় মিশ্র এখনো অবধি বহাল তবিয়তে রয়েছে তার পদে। রয়েছেন তবে একটা কথা যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে ব্রাহ্মণ নেতা বলে হয়তো যোগী আদিত্যনাথ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, এইটা আমার পার্সোনালি একটু মনে হয় না। তার কারণ কিছুদিন আগেই একজন গুরুত্বপূর্ণ গ্যাংস্টার সেই ইউপিতে মারা পড়েছিল, যে ব্রাহ্মণ নিজেকে বলতো ব্রাহ্মণদের মাসিহা বা ব্রাহ্মণদের মধ্যে শের, তার একটা গুরুত্বপূর্ণ পরিচিতি ছিল সেই বিষয়, সে কিন্তু মারা পড়েছিল এনকাউন্টারে। আমাদের সময় একদম শেষ, আমাকে এখানে শেষ করতেই হবে, কিন্তু নিঃসন্দেহে কৃষক ইস্যু, কৃষি বিল, বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার হওয়ার পরও এবং কৃষকদের যে আন্দোলন সেটা আপাতত স্থগিত হওয়ার পরেও, বিশেষ করে যেভাবে লখিমপুর ইস্যুতে সিটের যে রিপোর্ট, তা যে নতুন করে বিজেপির কৃষক দরদি মনোভাব নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন সামনে এনে দিল এবং আরও বেশি করে রাজনৈতিক চর্চার রসদ জোগালো, এটা বলার অপেক্ষা রাখে না। ছোট্ট বিরতির পর এ সম্পর্কে আপনাদের মতামত জানাবো, দেখতে থাকুন আপনারা। দেখে নেব আজ আমরা আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন রেখেছিলাম সোশ্যাল মিডিয়া মারফত, আপনারা কি মতামত দিয়েছেন। আমাদের প্রশ্ন ছিল, মমতার সিঙ্গুর মডেলে কি কৃষক অস্ত্রে শান বিজেপির? 82% বলছেন হ্যাঁ, 18% মনে করছেন না। সমরেশ বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির ভেতরের কোন্দল না মিটলে বিজেপির কিছুই লাভ হবে না। সুমন চক্রবর্তী বলছেন কোথায় মমতা ব্যানার্জির ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলন আর কোথায় বিজেপির কৃষক অস্ত্রে শান। হ্যাঁ, সিঙ্গুরেই হবে এবার অস্ত্র, বলছেন তমগ্ন গঙ্গোপাধ্যায়। অসিত কোটাল বলছেন বিজেপির কৃষক অস্ত্র এতই ভোঁতা যে শান দিলেও কাজে আসবে বলে মনে হচ্ছে না। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।